সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সিরামিকে কোথায় বাংলাদেশ। আর এই প্রসঙ্গে আলোচনা আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম মোল্লা এমপি এবং টেবিলওয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শায়েস্তা খান তসলিম। দুজনকে স্বাগত জানাচ্ছি টালিখাতা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সিরামিকে কোথায় বাংলাদেশ। শুরুতেই সিরাজুল ইসলাম মোল্লা এমপি, আপনার কাছ থেকে জানতে চাইব, দেশে তো প্রথমবারের মতো আয়োজিত হয়ে গেল সিরামিক এক্সপো, তো এর ফিডব্যাক কেমন, কি পেলেন এক্সপো থেকে? হ্যাঁ, ধন্যবাদ হাজি মাহমুদকে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে আমরা সিরামিকের উপর আমরা একটা প্রথমবার একটা মেলা ইন্টারন্যাশনাল ফেয়ার আমরা করেছি। তো আসলে মেলাটা করার আগে আমরা চিন্তা করতে পারি না যে এতটা সাড়া পাবো। তো বিশ্বের 13টি দেশ থেকে আমাদের প্রায় 60 ব্র্যান্ডেড আইটেম এখানে আমাদের কিন্তু এসেছে। তো প্রায় 150 জনের মতো মানে ফরেন থেকে এখানে আমাদের লোকজন এসেছে। তো আসলে সত্যি কথা বলতে কি যে আমরা সিরামিক সেক্টর আমরা দীর্ঘদিন, আপনারা জানেন যে সিরামিক একসময় আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করতাম, এখনো তো হয় ইম্পোর্ট এক সময় তো আমরা শতভাগ ইম্পোর্ট করতাম, কিন্তু সেই ইম্পোর্টের মাত্রা কিন্তু এখন 10 to 15% চলে আসছে। যে এই যে 10 to 15% আমাদের চলে আসছে, এটা কিন্তু আমাদের এই দেশে কিন্তু একটা অর্জন। আমদানি তো উচ্চ শুল্ক আমদানি হচ্ছে, কিন্তু পরিমাণে আমাদের খুবই কম। আমাদের টেবিলওয়্যার বলেন, আমাদের হলো টাইলস বলেন, আমাদের হলো স্যানিটারি বলেন, এই বাংলাদেশেই কিন্তু এগুলি কিন্তু তৈরি হচ্ছে। এবং যে সমস্ত আইটেম আমাদের এখানে তৈরি হচ্ছে, এর তো ইন্টারন্যাশনাল আমাদের চায়না বলেন, আমাদের এই অন্য ইটালি বলেন, আমাদের ফ্রান্স বলেন, আমাদের স্পেন বলেন, ওই সমস্ত দেশের সাথে কিন্তু আমরা এই আইটেমগুলো কম্পেয়ার করতে পারি। আর আমাদের দেশের আইটেম, বিশেষ করে বিদেশি লোকজন যারা এখানে এসেছে, তারা হলো অবাক হয়ে গেছে যে বাংলাদেশে এই ধরনের জিনিসকে আসলে সম্ভব কিনা। তা আসলে এটা হলো সম্ভব। এখন সিরামিক শিল্পের কতগুলো কারখানা রয়েছে বাংলাদেশে? এখন এই মুহূর্তে আমাদের সিরামিক্স শিল্পে এই মুহূর্তে আমাদের 62-র মতো আমাদের ফ্যাক্টরি এখন রানিং আছে। তো আমাদের পাইপলাইনে আরো প্রায় 15-20টা ফ্যাক্টরির মতো আমাদের কিন্তু পাইপলাইনে আছে। নতুন কি বিনিয়োগ আসছে সে প্রসঙ্গে আপনার কাছ থেকে শুনবো। তার আগে একটু শায়েস্তা খান তসলিম, আপনার কাছ থেকে জানতে চাইবো এক্সপো থেকে মানে ফিডব্যাকের জায়গাটি কেমন ছিল? মূলত এক্সপো তো আসলে এক ধরনের মার্কেটিং প্ল্যাটফর্ম, তাই না? বিদেশি বায়ারদের সাথে আমাদের যারা দেশীয় উদ্যোক্তা রয়েছেন তাদের সাথে এক ধরনের মেলবন্ধন তৈরি হয়। আসলে হচ্ছে কি, আমরা সবসময় আপনার এই ফেয়ারগুলো যাই জার্মানিতে, যেটা ধরেন স্পেশালি টেবিল ফেয়ার। তো এটাই ছিল সবসময় যে হ্যাঁ আমরা বাইরে যাই, আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আমরা বাইরে যাই, বাইরের কাস্টমারের সাথে। এইবারের এই উদ্যোগটা ছিল একটা ডিফারেন্ট, মানে এখন আমার দেশে বসে আমার প্রোডাক্টগুলো আমি শো করতেছি, বাইরে থেকে কাস্টমার আসতেছে। তো ইটস দ্য ফার্স্ট টাইম। বাট আমার মনে হয় এটা যদি আরও যখন হবে, তখন ধরেন আমাদের আশেপাশের দেশগুলো যারা আছে, যেখানে আমাদের, আমি অনেক বলি যে একটা ইউরোপের চেয়েও কিন্তু আমাদের আশেপাশের মার্কেট অনেক বড়। এবার তো বিদেশি প্রতিষ্ঠানও মেলায় অংশ নিয়েছে। বিদেশি প্রতিষ্ঠান যারা এসছে তারা ধরেন র ম্যাটেরিয়ালস নিয়ে এসছে মেইনলি, কেউ হয়তো বা তাদের মেশিনারিজ নিয়ে এসছে, বাট প্রোডাক্ট মানে ফিনিশ প্রোডাক্ট তো আমাদেরটাই মেইন। সো ফিনিশ প্রোডাক্ট ওরা দেখে গেল, বা ধরেন এখন যদি কাস্টমাররা আস্তে আস্তে আসে আমাদের দেশে, তো আমাদের এক্সপোর্টটা ডেফিনেটলি বাড়বে। তারপরে ধরেন লোকাল অনেকেই অনেক সময় জানে না যে আসলে আমরা কি করি, কতগুলো ব্র্যান্ডের কাজ করি। মেইনলি আমি যদি বলি তাহলে বলবো যে আমাদের যে ব্র্যান্ড, যে আমরা যে স্ট্রেংথ, আমরা যে বড় বড় ব্র্যান্ডের কাছ থেকে আমাদের দেশ থেকে যায়, যেমন রয়্যাল ডলটন, ওয়েজউড, এটা কিন্তু অনেকেই জানে না। অনেকেই যায় বিদেশ থেকে কিনে নিয়ে এসে বাংলাদেশ এসে বলে যে নিয়ে এসেছি, তখন বলা হয় যে হ্যাঁ দেখো এই প্রোডাক্টটা আসলে আমাদের দেশেই তৈরি, মানে সাব কন্ট্রাক্টটা আমরা করেছি সেটা। হ্যাঁ হ্যাঁ, মানে দেখা যায় যে আমাদের আমরা, হ্যাঁ ওয়ার্ডটা রাইট, যে আমরাই করি, ওরা আমাদের থেকে করে নিয়ে যায়, ওদের ব্র্যান্ডে সেটা বিক্রি হয় সারা বিশ্বে। বাট এখন আমাদের উচিত যে আস্তে আস্তে আমাদের ব্র্যান্ড ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে যাওয়া। যে আমরা এতদিন ধরে করেছি, ঠিক আছে, এখন এই ফেয়ারের মাধ্যমে এখন যদি আমরা আমাদের ব্র্যান্ড, যেমন মুন্নু আছে, শাইনপুকুর আছে, ফার আছে, এখন যদি দে স্টার্ট যে না আমি আমার ব্র্যান্ডের মাল আমি দিব, উই আর নট গোয়িং টু ইউজ ইউর লোগো এনিমোর, হ্যাঁ, তখন মনে করেন যে এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট যে সিরামিক সেক্টরের জন্য, স্পেশালি টেবিলওয়্যার সেক্টরের জন্য, যে এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট। কারণ এই ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ড এখন আমরা আসলে দাঁড় করাতে পারিনি। জি, আমি আলোচনায় ফিরবো। আমাদের হাতে আলোচনার বিষয় নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি আমরা দেখে নিয়ে বাকি আলাপটি করবো। দর্শক, আমাদের হাতে আলোচনার বিষয় নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি আমরা দেখে নিচ্ছি। সিরামিক পণ্য, আভিজাত্য আর প্রয়োজন সব বিচারেই এই পণ্যের চাহিদা বাড়ছে দ্রুত। চাহিদার প্রায় পুরোটাই যোগান দেওয়ার সক্ষমতা আছে দেশের কারখানাগুলোর।
টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারিওয়্যার, এই 3 ক্যাটাগরিতে এখন পর্যন্ত দেশে সিরামিকের কারখানা রয়েছে 62টি। আর এই খাতে এখন পর্যন্ত বিনিয়োগ হয়েছে 8,000 কোটি টাকা। ভবিষ্যতে আরো অনেক কোম্পানি তারা সিরামিক মানে প্রস্তুতের জন্য ইতিমধ্যে প্রিপারেশন সম্পন্ন করেছে। সব ধরনের প্যারামিটার আমরা কনসিডার করেই আমরা এগুলো করতেছি, প্রোডাকশন করতেছি, যাতে আমাদের পরিবেশের কোনো রকমের মানে ক্ষতি না হয়। সিরামিক শিল্প এগিয়ে নিতে বিদেশি পণ্য আমদানিতে উচ্চ হারে কর বসিয়েছে সরকার। তবে এখন সংকট গ্যাস আর দক্ষ শ্রমিকের। আমাদের যে সমস্যাটা এখন সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস, ব্যাংকের ইন্টারেস্ট। এখন সেটাকে আমরা কিভাবে ট্যাকেল করব? একদম ওয়ার্কার লেভেল, তারপরে মিড লেভেল শর্টেজ আছে, কিন্তু ট্রেনিং হয়ে গেলে আর শর্টেজ থাকবে না। গেল অর্থ বছরেও রপ্তানি হয়েছে 320 কোটি টাকার সিরামিক পণ্য। আন্তর্জাতিক বাজারে এর প্রসার ঘটাতে কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। সিরামিকের মেলায় যদি ওনারা যেতে চান, এক্সক্লুসিভ সিরামিক্সের ওনারা বললে আমরা সেটা এক্সপ্লোর করব। আর অন্য মেলাগুলোতে যেখানে সিরামিক্সের স্কোপ আছে বা দ্যাট মিনস আমাদের প্রদর্শনের সুযোগ আছে, আমরা সেই জায়গায়ও তাদেরকে নিয়ে যেতে চাই। উৎপাদন ও রপ্তানিতে এগিয়ে থাকা সিরামিকের কাঁচামাল, মেশিনারিজ ও প্রযুক্তির অনেক কিছুই এখনও আমদানি করতে হয় বাংলাদেশকে। ইব্রাহিম পাঠান, ডিভিসি নিউজ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, এবারে আবারও ফিরছি আলোচনায়। জনাব সিরাজুল ইসলাম মোল্লা এমপি, আমরা জানছিলাম এবং রিপোর্টেও দেখছিলাম যে 3 ধরনের সিরামিক মূলত আসলে, যে টেবিল ওয়্যার, তারপর টাইলস এবং হচ্ছে স্যানিটারি। তো বাংলাদেশে মানে কোনটির চাহিদা সবচেয়ে বেশি, মার্কেট কোনটির বেশি, কিংবা কোন খাতের শিল্প কারখানা বেশি? বাংলাদেশে এই মুহূর্তে আমাদের হলো সিরামিক, টাইলস এবং টেবিলওয়্যার এবং স্যানিটারি। জি, কম্পারেটিভলি যদি আপনি 3টার কথা যদি বলেন, তো এই মুহূর্তে টাইলসের নাম্বার অফ ফ্যাক্টরি হলো সংখ্যা হলো বেশি, তারপর হলো টেবিলের, তারপর হলো আপনার স্যানিটারি। তো আমি আপনাকে বলতে পারি যে হারে আমাদের সেক্টরের মানে এগিয়ে যাচ্ছে, আমাদের এগিয়ে যাওয়াটা আরো স্মুথ হইতো। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, দেখছেন যে গ্যাসের তো মানে গ্যাস আছে, গ্যাসের হলো প্রেশারটা আমাদের এই মুহূর্তে আপ টু দ্য মার্ক না। তবে আমাদের একটা আশার বাণী, সেটা আমরা শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা ডক্টর তৌফিক আলাকি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী বছর হলো এপ্রিল মেতে আমাদের যখন এলএনজি যখন চলে আসবে, এলএনজি চলে আসলে তখন চিটাং বেল্টের যে সমস্ত আমাদের গ্যাস, যে সমস্ত শিল্পে গ্যাস সরবরাহ করতে, সেটা নাকি উনি বন্ধ করে দিবেন। তারপর ওইটা বন্ধ করে তাহলে স্বাভাবিক অবস্থায় ওই গ্যাসটা তখন আমরা এইদিকে তখন আমরা পেয়ে যাবো। এদিকে তখন আমাদের গ্যাসের প্রেশারটা থাকবে না, এবং আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো এখন পাইপলাইনে আছে তারাও স্মুথলি তখন এগুলি রানিং করতে পারবে। তো সত্যি কথা বলতে কি, আমাদের এই সিরামিক সেক্টরটা এমন একটা সেক্টর যে আমাদের দেশের জানেন থেকে আমাদের কাঁচামাল, তো আমরা কাঁচামাল যেটুকু আছে সেটুকু আমাদের কিন্তু এনাফ না, কারণ আমাদের ম্যাক্সিমাম কাঁচামাল বাইরে থেকে কিন্তু ইম্পোর্ট করতে হয়। কাজেই এই ইন্ডাস্ট্রিটা যদিও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু তারপর আমাদের এখানে সীমাবদ্ধতা আছে, ইম্পোর্টের উপর হলো মানে নির্ভর করতে হয়। যেমন এই মুহূর্তের কথা আমি যদি আপনাকে বলি, আমাদের ভেরিয়ার কথা বলি, দুঃখের কথা বলি, বাসের কথা বলি, যেমন এই মুহূর্তে যেমন আমাদের চিটাং পোর্টে যে আজকের খবর হলো যে 100-র উপরে কিন্তু আমাদের মাদার ভেসেল এখন অপেক্ষা করতেছে চিটাং পোর্টে, যেখানে আমরা বিদেশ থেকে মাল আমদানি করি 10 থেকে 15 দিনের মধ্যে আমাদের মাল খালাস করার কথা। সেই মাল খালাস করতে আমাদের সময় লাগছে 40 দিন, 50 দিন, কোনো ক্ষেত্রে তার বেশিও কিন্তু সময় লাগতেছে। এই যে প্রতিদিন এক একটা জাহাজের উপরে যে আমাদের যে ড্যামারেজ দিতে হয় প্রতি একদিনের জন্য, কোনো জাহাজ অনুসারে সেটা ড্যামারেজের পরিমাণ কম বেশি হয়। তো দেখা যাচ্ছে $10,000, $12,000, $15,000 পর্যন্ত পার ডে কিন্তু সব শিল্প খাতের ব্যবসায়ীদের একই সমস্যা, যারা আসলে আমদানি এই যে 10 থেকে 15 দিন মাল খালাস করার কথা যদি 40 দিন হয়ে যায় কিংবা 50 দিন হয়ে যায়, 2 মাস হয়ে যায়, এই যে অতিরিক্ত যে ড্যামারেজের যে টাকাটা, সেই টাকাটা তা আমরা এখন এটা কিভাবে দিব? দেওয়ার তো কোনো রাস্তা নেই। এলসির সাথে তো এটা আমরা যোগ করতে পারতেছি না, এটা কোনোভাবে তো এটা মিনিমাইজ আমরা তো করতে গেলে, এটা তো বুঝেন বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে আমরা এটা মিনিমাইজ করব। এই ক্ষেত্রে আমরা একটা কঠিন সমস্যার মধ্যে আমরা এখন আছি। বিশেষ করে আমাদের এই নট অনলি সিরামিক, কিন্তু আদার যে সমস্ত শিল্প আছে যারা কাঁচামালের উপর নির্ভরশীল করে মানে শিল্প যারা পরিচালনা করে, তাদের কিন্তু একটা বিরাট কষ্টের ব্যাপার কিন্তু এই মুহূর্তে, বিশেষ করে হলো চিটাং পোর্ট। জি, আমি ফিরবো আপনার কাছে। শায়েস্তা খান তসলিম, আপনার কাছ থেকে জানতে চাই, কাঁচামালের কথা বলছিলেন, আমাদের দেশীয় কাঁচামালের তুলনায় বিদেশি কাঁচামালের উপর বেশি নির্ভর করতে হয়, কোন জায়গা থেকে আমরা নিয়ে আসি সেটি? আমাদের মেইনলি
টেবিলওয়্যার সেক্টরে র ম্যাটেরিয়ালের কোয়ালিটির উপর আসলে প্রোডাক্টের কোয়ালিটিটা ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে আমরা মেনলি ইউরোপ, জাপান, কিছু কিছু ক্লে আছে যেগুলো আমরা নিউজিল্যান্ড থেকে আনি কোয়ালিটির জন্য, কারণ আমাদের প্রোডাক্টগুলো আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে ব্র্যান্ডেড প্রোডাক্টের যারা আছে তারাই নেয়। সো কোয়ালিটিটা আমাদের মানে এটা আমাদের একটা গর্বের বিষয় যে চায়নার সাথে, অনেকে বলে যে চায়নার সাথে কেন বাংলাদেশের সাথে থেকে যায়, চায়নায় তো এত দাম কম, বাট দেখা যায় যে আমাদের যে প্রোডাক্ট কোয়ালিটি, আমাদের যে বার্নিং প্রসিডিওর, আমরা 3বার একটা জিনিসকে পোড়াই। একবার আমরা বিস্কিট করি, তারপর আমরা এটাকে আবার গ্লস্ট করি, আবার ডেকোরেশনে গিয়ে ইনগ্লেজ ফায়ার। চীন কি এত সময় দেয় না? না, ওদের হলো ডিফারেন্ট একটা টেকনোলজি। ওরা করে কি প্রোডাক্টটাকে একটা ফায়ারিং দিয়ে কোনো রকম ভাবে ছেড়ে দেয়। তো যখন ব্র্যান্ডেড যারা নেয় তারা একটা কমিটমেন্ট থাকে ওদের কাস্টমারের কাছে। লাইক আমার একটা কাস্টমার আছে যে বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমার এইটা 1000 or 2000 সাইকেল ডিশওয়াশার আমি গ্যারান্টি দিচ্ছি। তো দেখা যায় যে এইসব কাস্টমাররা যখন ঘুরে আসে, ওরা হয়তো বা জাপানে, চায়নায় ছিল বা টার্কিতে ছিল, দেখা গেল যে ওরা ঘুরে ঘুরে বাংলাদেশে চলে আসছে। কারণ কি, ওরা দেখে যে যখন ওরা এই ল্যাবে এই প্রোডাক্টগুলো টেস্ট করে, তখন দেখে যে না, বাংলাদেশের ডিউরেবিলিটিটা অনেক বেশি। আর র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আসলে আমাদের কোনো র ম্যাটেরিয়াল, আমাদের মানে টেবিলওয়্যারের ক্ষেত্রে, স্টোনওয়্যারে আমরা কিছু র ম্যাটেরিয়াল লোকাল ইউজ করতে পারি, ময়মনসিংহ ক্লেটলে, যেটা নিয়ে আমরা একসময় কাজ করছি, বাট ধরেন পোর্সলিন বা বোন চায়নার ক্ষেত্রে হয় না। এটা আমাদেরকে 100% ইম্পোর্ট করেই আনতে হয়। তার মানে বিদেশি থেকে কাঁচামাল এনে তারপর আমাদের এক্সপোর্ট কোয়ালিটির পণ্য তৈরি আমাদের করতে হয়। স্ট্রেংথটা কোথায়, মানে কেন আমাদের দেশে টেবিলওয়্যার ইন্ডাস্ট্রিটা আছে, এটা হচ্ছে বিকজ অফ আমাদের কস্ট, গ্যাসের কস্টটা কম। আমরা যেহেতু এটা 100% ফায়ারিং, মানে পোড়াতেই হবে, তৈরি করতে পোড়াতেই হবে, অর্থাৎ এনার্জিটা লাগবেই। এখন এই এনার্জি যখন আপনার দেখা যায় যে উনি যেটা বললেন যে যদি র ম্যাটেরিয়াল না থাকে, তো আমরা করি কি, যে একটা ক্লিন একবার অন হয়ে গেলে এটা অফ করা হয় না। এখন আপনার র ম্যাটেরিয়াল আসলো না, একটা র ম্যাটেরিয়াল যদি না আসে, আমার ধরেন 8টা-10টা র ম্যাটেরিয়াল কম্পোজিশন আমার বডি, একটা র ম্যাটেরিয়াল আসলো না, আমি কি ক্লিন খালি রাখতে পারবো তো না। তো এই যে লসটা হয়, যেটা উনি বলতেছেন যে এই লসটা আসলে অনেক বড় একটা লস। বা ধরেন গ্যাস ওটা ড্রপ করে গেল, আমার 20,000 প্রোডাক্ট রয়ে গেছে ক্লিনের মধ্যে, যে পরিমাণ চাপ থাকার কথা গ্যাসে সেটি নেই, টেম্পারেচার পড়ে গেল, আমার ওই প্রোডাক্ট মানে এটা একবার বের হয়ে গেলে এটার কোনো রিইউজ নেই, মানে এটিকে দ্বিতীয়বার আর সংশোধনের কোনো রকম উপায় নেই। তো সেই জন্য হয় কি, যে ধরেন সিরামিকের ক্ষেত্রে এইটা একটা খুব বড় জিনিস, যে আপনার আনটার্পটেড যদি গ্যাস সাপ্লাই না থাকে, গ্যাস সাপ্লাইতে যদি প্রবলেম হয়, দেখা যাচ্ছে এখন যেমন মুন্নু সিরামিক, শাইনপুকুর সিরামিক, ওরা তাদের ক্যাপাসিটি কমায় নিয়ে আসছে, ক্লিন বন্ধ করে দিয়েছে 2-3টা, বিকজ প্রেশার পাচ্ছে না। সো মানে সুতরাং কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে হলে গ্যাসের প্রেসার নিরবচ্ছিন্ন সংযোগ থাকতে হবে এবং চাপ ঠিক থাকতে হবে, এবং আপনার র ম্যাটেরিয়ালের ফ্লোটা। জি, আমরা একটি বিরতির পর ফিরে এসে বাকি আলাপ করব। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে, আলোচনায় ফিরছি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে, আমরা আবারও ফিরছি আলোচনায়। সিরাজুল ইসলাম মোল্লা এমপি, আপনার কাছে যেটি জানতে চাওয়া এই মুহূর্তে সেটি হচ্ছে যে মানে কোন ধরনের সিরামিকের রপ্তানি বেশি হয় বাংলাদেশ থেকে? আমরা তো টেবিলওয়্যারের কথা শুনলাম, টাইলসের কথা শুনলাম, স্যানিটারির কথা শুনলাম। এই মুহূর্তে যদি আমি রপ্তানির কথা বলি, এই মুহূর্তে টেবিলওয়্যারটা বেশি পরিমাণ হলে এক্সপোর্ট হচ্ছে। যেমন আমাদের হলো মন্নু সিরামিক, আমাদের শাইনপুকুর সিরামিক, আমাদের ফার সিরামিক, হ্যাঁ, এই আইটেমগুলো এখন এই মুহূর্তে বেশি কিন্তু আমাদের এক্সপোর্ট হচ্ছে। তবে আমি আপনাদেরকে মানে আশার খবর আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের দেশের অন্যান্য যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো, সিরামিক, টাইলস বলেন, আমাদের স্যানিটারি বলেন, এটাও কিন্তু আমরা আশা করি আগামী বছরের মাঝামাঝি সময় থেকে আমরা কিন্তু এক্সপোর্ট শুরু করতে পারবো। তার কারণ বাংলাদেশে যে পরিমাণ ডিমান্ড এই মুহূর্তে আছে টাইলসের এবং স্যানিটারির, যে পরিমাণ ডিমান্ড, এর ডিমান্ড কিন্তু এখন ফুলফিল হওয়ার পথে। হ্যাঁ, যে ফুলফিল যখন হয়ে যাবে, তখন আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছে, বিশেষ করে ইন্ডিয়ার যে 7 সিস্টার্স আছে, ইজিলি তখন আমরা কিন্তু এখানে কিন্তু আমরা হাত দিতে পারি, সেখানে আমাদের এক্সপোর্টটা কিন্তু আমাদের কিন্তু শুরু হয়ে যাবে। অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, কিন্তু তারপর পরিমাণটা তখন আরো একটু বৃদ্ধি পাবে। আপনি তো মানে আপনি বলছিলেন আমাকে যে আপনি টাইলসের উদ্যোক্তা, আপনি টাইলস তৈরি করেন আপনারা? আমি এই মুহূর্তে টাইলস আমি তৈরি করি। টাইলস তৈরি করার ক্ষেত্রে আমরা মোটামুটি ভাবে এখন ভালো পজিশনে আছি এই মুহূর্তে বাইরে থেকে। তবে বাংলাদেশে টাইলস করার কারণ কি, কেন টেবিলওয়্যার করেন না বা কেন স্যানিটারি করেন না? টাইলস করার কারণে আমার টাইলস এখন হলো একটা আইটেম নিয়ে এখন আমরা করে যাচ্ছি আর কি। তো আমার পরবর্তী চিন্তা চেতনা আছে, তারপরে আমি হয়তো স্যানিটারিতে যাব, তারপরে হয়তো আমি টেবিলওয়্যারে যাব, আমারও চিন্তা চেতনা আছে। টাইলস আর মানে স্যানিটারির সাথে বোধহয় আবাসন ব্যবসার বোধহয় বা আবাসন শিল্পের একটি যোগসূত্র রয়েছে। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের এই সিরামিক সেক্টরটা ডেভেলপ করার মূল কারণ হলো আমাদের আবাসিক, বিশেষ করে আমাদের যে সমস্ত হলো যারা ডেভেলপমেন্টে যারা চলে আসছে, যারা ডেভেলপার, 80-র দশকে আমাদের হলো আবাসিক ব্যবসা কিন্তু খুব তুঙ্গে ছিল। তুঙ্গে হওয়ার কারণ তারপরে কিন্তু আমাদের এই যে টাইলস ফ্যাক্টরিগুলো কিন্তু
টাইলস বলেন, বলেন, স্যানিটারি বলেন বা টেবিলওয়্যার বলেন, এইগুলি কিন্তু সব কিন্তু আসা কিন্তু শুরু হয়েছে। সেই আশার থেকে কিন্তু এখন আমাদের গ্রামে গঞ্জে প্রত্যেকেই কিন্তু এখন একসময় মোজাক করতো, এখন মোজাক না করে এখন কিন্তু সবাই টাইলস ব্যবহার করতেছে। আর টাইলস ব্যবহার করে একটা সুবিধাও আছে। আপনি যদি মনে করেন যে না মানে আমি জানেন যে টাইলস যদি একবার লাগানোর পর ইজিলি আপনি সমস্ত ময়লা টাল ইজিলি কিন্তু আপনি এটাকে মানে করতে পারেন, মুছে ফেলতে পারেন। আর একটা সুবিধা হলো যদি মনে করেন 10 বছর 15 বছর পরের আপনার রুচির পরিবর্তন হলো যে না এই টাইলসটা আমার এটা ভালো লাগতেছে না, আপনি অন্য একটা করবেন, লাগাবেন, সেটাও কিন্তু সম্ভব। মানে টাইলস এমনই একটা আইটেম যেটা মানে ইচ্ছা করলে আপনি এটা পরিবর্তন করতে পারেন। শায়েস্তা খান তসলিম কিন্তু বলছিলেন যে তিনি কিন্তু মানে টেবিলওয়্যার যেগুলো হয় মানে বাংলাদেশে সেগুলো কিন্তু বেশিরভাগই কাঁচামাল হচ্ছে দেশের বাইরে থেকে আসে। টাইলস আর স্যানিটারির ক্ষেত্রে কি হয়? না টেবিলওয়্যারের তো ম্যাক্সিমাম হলো কাঁচামাল বাইরে থেকে হলো ইম্পোর্ট করে নিয়ে আসে। আমাদের দেশে যে সমস্ত টেবিলওয়্যার ফ্যাক্টরি আছে, যেমন মনোর কথা বলি, শাহিনপুকুর যারা আছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। মনোর আইটেম বলেন, আমাদের শাহিনপুকুর আইটেম বলেন বা ফার যেগুলি আছে, আমার জানা মতে কিছুদিন আগে আমি জানি ফার সিরামিকের যে এমডি উনি আমাকে বলল যে ভুটানের রাজার যে মানে রাজ পরিবারের ওদের যে ছিল সিরামিকের যাবতীয় পণ্য এই ফার সিরামিক থেকে তারা কিন্তু করছে, ডেভেলপ করছে। মানে বাংলাদেশ থেকে তৈরি করে তারা কিন্তু এক্সপোর্ট করছে। এটা কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট। আচ্ছা। আর মানে টাইলস এবং স্যানিটারির জন্য কাঁচামাল কি দেশীয় কাঁচামাল ব্যবহার করা হয় নাকি? টাইলস এবং স্যানিটারিতে বাংলাদেশে আমরা কিছু কাঁচামাল আমরা ব্যবহার করতে পারি, যেমন লাইমস্টোন আমরা কিছু ব্যবহার করতে পারি। আমাদের ময়মনসিংহ এর দুর্গাপুরের কিছু আমাদের আছে, আছে, তবে হলো পরিমাণে খুবই কম। ম্যাক্সিমাম র মেটেরিয়ালস হলো আমাদের হলো চায়না থেকে। আচ্ছা, এটি আমদানির উপর কোনো শুল্ক বাধা বা শুল্ক উচ্চ শুল্ক? আমদানির উপরে তো শুল্ক অবশ্যই আছে। কেমন সেটি? শুল্ক আমরা সরকারের কাছে অনেক সময় অনেক দেন দরবার করে আমরা মোটামুটি ভাবে এখন একটা পর্যায়ে আছি। তবু এখনো আমাদের বেশ কিছু আইটেম আছে যেগুলি শুল্ক কম্পারেটিভলি অনেক বেশি। এইগুলি আমরা চেষ্টা করে যাচ্ছি, এইগুলির যদি শুল্ক যদি আমরা একটা মিনিমাম পর্যায়ে যে নিয়ে আসতে পারি তাহলে হবে কি ভোক্তা পর্যায়ে তখন আমরা দামটা কিন্তু আমরা মিনিমাম কিন্তু আমরা রাখতে পারবো। সেই চেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। ফিরবো আপনার কাছে। শায়েস্তা খান তসলিম, শুল্ক কোনো বাধা কিনা শিল্পের জন্য? শুল্কটা তো কিছুটা তো বাধা অবশ্যই। এখন এখানে একটা ডিউটি ড্রব্যাকের একটা সিস্টেম আছে, আমরা কিছু এটা পায় গভর্নমেন্ট থেকে, ইন্ডাস্ট্রি যাদের আছে তারা কিছুটা ডিউটি ড্রব্যাক এখানে আসে। শুল্কটার যে সবচেয়ে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে যে শুল্কর সাথে আপনার যে এখন দেখা যাচ্ছে যেগুলো আপনার নতুন যে সমস্ত নিয়ম আসতেছে এগুলো মানে যেমন আপনার একটা বড় ফ্যাক্টর হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট। কারণ সিরামিক ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, আমি যদি অল্প করে আপনাকে বলি, দেখা যায় যে আমাদের সাথে যারা বন্ধুরা ছিল যারা গার্মেন্টসে চলে গেছে তারা দেখা যাচ্ছে যে এখন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে ফেলতে পারছে, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন করে। বাট আমরা যারা সিরামিকের সাথে 25-30 বছর ধরে আছি আমাদের একটা ইন্ডাস্ট্রি করা যাচ্ছে না, কারণ এটার হিউজ ইনভেস্টমেন্ট। মানে একটা সিরামিক ইন্ডাস্ট্রি মানে এখন যদি আমি বলি যে কেউ একটা সিরামিক ইন্ডাস্ট্রি করতে চাইবে তাকে 150 কোটি টাকা নিয়ে নামতে হবে, ন্যূনতম 150 কোটি টাকা নিয়ে নামতে হবে। কারণ সিরামিক ইন্ডাস্ট্রির মেইন জিনিস সেটা হচ্ছে যে আপনার ক্লিন যে তিনটাতে আমরা পোড়াই। এখন আমাদের দেশে কি হচ্ছে যে আমাদের দেশে প্রথম সিরামিক ইন্ডাস্ট্রি হচ্ছে 1958-এ, 58-তে। তারপরে আপনি দেখেন হয়েছে 66-এ, গ্যাপগুলো যদি আপনি দেখেন যে তারপরে আপনি দেখেন তারপরে হয়েছে হলো 85-এ, তারপরে হয়েছে 97-এ, তারপরে 2005-এ, তারপরে 2011-এ। মানে গ্যাপটা অনেক বড়। গ্যাপটা বড় এই কারণে যে আপনার এই টেকনোলজিটা একজন মানুষ যদি নেয় মাথায়, এবং আপনি দেখবেন যে কেউ না কারোর হাত ধরে এই ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়েছে, যে একজন এক্সপার্ট ওখান থেকে এসে সে আরেক জায়গায় তার এক্সপার্টিসটা সেল করে দিছে বা সেখানে সে ইনভলভ হয়ে গেছে হয়তো বা সেই জন্য হয়েছে। তো এই সিরামিক ইন্ডাস্ট্রিটার আরেকটা সবচেয়ে বড় যেটা ফ্যাক্টর আমার কাছে মনে হয় যে যেটা গ্রো করতেছে না এখন, সেটা হচ্ছে যে ইন্টারেস্ট। মানে ব্যাংক যদি কোনোভাবে বলে যে না এই ইন্ডাস্ট্রিটা করতে গেলে পরে আমরা এটার একটা ভালো মার্কেট ভালো, এবং এখন কিন্তু বাংলাদেশ অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হিসেবে ওয়ার্ল্ডে দে নোন টু এভরিবডি। আপনি এখন মানে ব্যাংক কি খুব বেশি আগ্রহী হয় না, মানে বড় গ্রুপ না হলে পরে আগ্রহী হয় না ডেফিনেটলি। মানে ভেরি অনেস্টলি যদি বলি, যদি খুব বড় গ্রুপ হয় তাহলে। বাট ধরেন যে কোনো একটা গ্রুপ এখন যদি ইউরোপের কথা বলি, দেখা যায় যে একটা ভালো টেকনোলজি কেউ জানে হয়তো বা তারা মিলে একটা ইন্ডাস্ট্রি করতে পারতেছে। এখন যেমন আপনার টার্কির ইন্ডাস্ট্রিগুলো আবার ব্যাক করে চলে আসতেছে, রোমানিয়ায় যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলো ব্যাক করে চলে আসতেছে, থাইল্যান্ডে ওরা আবার চলে আসতেছে। এখন দুইটা জিনিস হয়, একটা হচ্ছে যে মডার্নাইজেশন হচ্ছে না। এখন আপনি একটা ইন্ডাস্ট্রিতে গেলেন যে ইন্ডাস্ট্রিটা 1985-এ হয়েছে, সেই ইন্ডাস্ট্রিটা কতটুকু মডার্নাইজেশন হয়েছে?
দেখবেন যে খুব লিমিটেড। একমাত্র বাংলাদেশে মুন্নু ছাড়া আর কোনো ইন্ডাস্ট্রি কিন্তু আপনার ওরকম ভাবে মানে সময়ের সাথে তার এগুলো মডার্নাইজেশন হয়নি। মানে যেটি যে সময় তৈরি হয়েছে সেই সেই অবস্থায় রয়ে গেছে, টেকনোলজিতেই রয়ে গেছে, সেই সেটি মেশিনারি 2017 এসে পৌঁছাতে পারেনি না, ওই জায়গায় রয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে যে হ্যাঁ এখন আমার গ্যাস কনজাম্পশন বেড়ে গেছে, বাট এখন দেখা যাচ্ছে ওয়ার্ল্ডে এরকমও ক্লিন আছে মাইক্রোওয়েভের মতো, আপনি সকালে এসে অন করতেছেন, সারাদিন কাজ করতেছেন, যাওয়ার সময় আপনি অফ করে দিয়ে চলে যাচ্ছেন। হয়তোবা 1/4 হয়ে গেছে এর টোটাল এনার্জি কনজাম্পশন, কিন্তু আমরা যেতে পারতেছি না। যখন ফার্স্ট সিরামিক করা মানে হয়, ওটি ফুল অটোমেশন প্রক্রিয়া। আমরা যখন ফার্স্ট সিরামিক করি, ফরদ সাহেবের সাথে যখন ফার্স্ট সিরামিক করি, ওটার সাথে আমি একদম খুবভাবে জড়িত ছিলাম। তো তখন আমাদের কিন্তু প্ল্যানই ছিল যে এই ইন্ডাস্ট্রিটা এমনভাবে করব যে একজন বিদেশি এসে যাতে দাঁড়ায় ও ফিরে যেতে না পারে, মানে ও যে মেশিন দেখে দেখে অভ্যস্ত, ও যাতে ওই মেশিনগুলোই পায়। এবং এইভাবেই কিন্তু ফার্স্ট সিরামিকের টোটাল প্ল্যানিং, বা আপনারা যদি ভিজিট করে থাকেন দেখবেন যে ফার্স্ট সিরামিক অন্যান্য সব সিরামিকের থেকে আলাদা। মানে আপনি ওটার একটা ফ্লোরে দাঁড়ালে আপনি পুরো ফ্যাক্টরিটা দেখতে পাবেন। এইভাবে আমাদের প্ল্যানিংটা করা ছিল, কারণ উনি আর আমি বসে বসে অনেক ডিটেইল আলাপ করে 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 এই ফ্যাক্টরিটা করা। তো ধরেন ওরকম একটা ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে এত মডার্ন মেশিনারিজ, এত মানে আমি আইকিয়াতে ছিলাম অনেকদিন, যে জন্য অনেকগুলো ফ্যাক্টরি দেখার সৌভাগ্য হচ্ছে আমার। তো বাইরের যে কোনো ফ্যাক্টরির সাথে এসে আজকে আপনি মুনুতে দাঁড়ান, ফারে দাঁড়ান, আপনার কাছে মনে হবে মেশিনারিজ অলমোস্ট সেম, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। মানে ইউ ফিল প্রাউড যে না আমার এখান থেকে। আর কাস্টমাররা যখন আসে, ধরেন যখন ব্র্যান্ডেড কাস্টমার আসে, ওরা কি হয় যে ওরা কিন্তু এসে প্রথমে আগে ফ্যাক্টরিটা দেখে ও বোঝে যে আমার এই প্রোডাক্ট করতে পারবে কি। কিন্তু দেখা যাচ্ছে যে এইসব ফ্যাক্টরিগুলো ওই ইন্টারেস্টের জন্য হয়তোবা একটা মানে ফাইন্যান্সিয়াল এটা ওদের অনেক বেড়ে যায় আস্তে আস্তে। তো এই জিনিসটা যদি মানে ব্যাংক ফাইন্যান্স না করায় সে হয়তো আরো উন্নত যন্ত্রপাতি আমদানি করতে আনতে পারতেছে না, তারপরে ইন্টারেস্ট দিয়ে এগুলো দিয়ে পারতেছে না, দেখা যাচ্ছে যে আস্তে আস্তে হয়তো যে কারণে ক্লায়েন্টকে আকর্ষণ করতে পারছে না। জি, আমরা আলোচনায় ফিরবো আরেকটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে, আলোচনায় ফিরছি আরেকটি বিরতির পর, সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সিরাজুল ইসলাম মোল্লা, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম, শায়েস্তা খান তসলিম বলছিলেন যে আমাদের দেশের অনেক কারখানাই, মানে সিরামিক কারখানাই এখনো পর্যন্ত উন্নত প্রযুক্তি আনতে পারেনি, যে কারণে বায়ার পাওয়া নিয়ে এক ধরনের শঙ্কা রয়েছে। আপনি কি মনে করেন? আসলে এখন তো সারা পৃথিবীতে প্রযুক্তি এখন এত সামনের দিকে এগিয়ে গেছে, যে সমস্ত ফ্যাক্টরি আমি মনে করি যে এখনো যারা হলো নতুন প্রযুক্তির মেশিনারি যারা আনতে পারবে না, স্বাভাবিক অবস্থা তারা তো একটু পিছনে থাকবেই। তবে এখন আমি মনে করি যে জিনিসটা হলো কি, সবাই কিন্তু এখন ইন্টারন্যাশনাল মার্কেট ধরার জন্য সবাই কিন্তু নতুন নতুন মেশিন কিন্তু এখন নিয়ে আসতেছে, নিয়ে আনার পরে করতেছে কি, এখন কিন্তু আমাদের মার্কেট ইন্টারন্যাশনালে যেখানেই আমরা ওই চেষ্টা করি না কোনো, বাইরে আসলে বাংলাদেশের জিনিস কিন্তু তারা কিন্তু পছন্দ করবে। এখন প্রতিযোগিতা টিকে থাকতে হলে আপনাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের কিন্তু আমরা জিনিস কিন্তু এখানে তৈরি করতে হবে। ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের কম্পিটিটর কারা বাংলাদেশের? আমাদের বাংলাদেশের কম্পিটিটর এই মুহূর্তে যেমন আমাদের থাইল্যান্ড আছে, আমাদের মালয়েশিয়া আছে, আমাদের হলো তুরস্ক আছে, আমাদের রোমানিয়া আছে, আর চায়না তো আছেই। হ্যাঁ, তবে একটা জিনিস সেটা আমাদের মনে করতে হবে, সেটা হলো 2000 যেমন আজকের গার্মেন্টস সেক্টর, এই গার্মেন্টস সেক্টরের তো এটা 80-র দশকে গার্মেন্টস সেক্টর তো সবেমাত্র শুরু হয়েছিল। তো সেই গার্মেন্টস সেক্টর আজকে কোথায় আমরা চলে গেছি? 2017 সনে এসে দেখলাম কি যে আমরা সারা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের অবস্থান হলো এখন দ্বিতীয়। সিরামিক কবে যাবে? হ্যাঁ, তো আমাদের প্রথম হলো চায়না, দ্বিতীয় হলো আমরা বাংলাদেশ। এটা কিন্তু দীর্ঘ একটা সময়ের ব্যাপারে কিন্তু আমাদের কিন্তু এটা আমরা কিন্তু এই জায়গায় আসছি। তো আমরা দৃঢ় বিশ্বাস যে সিরামিক সেক্টর নিয়েও যদি আমরা সব সেক্টরের আসলে একটা ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে হলে, একটা যদি সেক্টরকে ডেভেলপ করতে হয়, তাহলে ওয়ান স্টপ সার্ভিসের মতো এটাকে করতে হবে। তার মানে সব দিক থেকে এখানে সাপোর্ট দিতে হবে, ব্যাংক ইন্টারেস্ট থেকে শুরু করে স্মুথলি, যেমন চিটাং পোর্টের কথা বললাম, সেখানে সাপোর্টের দরকার আছে। আমাদের গ্যাসের প্রেসারের এখানে করে, মানে অর্থাৎ যেখানে যেখানে সমস্যার সৃষ্টি হয়, ইমিডিয়েট এই প্রবলেমগুলো যদি আমরা সলভ না করতে পারি, তাহলে হবে কি, মানে আমাদের সময় লাগবে ওই জায়গাটায় একটু যাওয়া আর কি। আমরা এখন সিরামিক তৈরিতে কোন জায়গার টেকনোলজি ব্যবহার করছি বা কোন দেশে? এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যেমন হলো বিশেষ করে টেবিলওয়ার ক্ষেত্রে তো জাপানকে বলতে হবে। টেবিলওয়ারে জাপান এখনো তারা নাম্বার 1। তারপরে অন্যান্য দেশে যেমন আছে, আমাদের স্পেন আছে, তারপর ইটালি আছে, আর হলো বিশেষ করে টাইলস এবং স্যানিটারিতে যেমন চায়না অনেক আগায় আছে। কাজী টেবিলওয়ারটা হলো জাপান। আর মোটামুটিভাবে এখন সত্যি কথা বলতে কি, এখন কাছাকাছি সবাই কিন্তু এখন চলে আসছে।
হ্যাঁ, কাজেই তার মানে যার যার অবস্থানকে সুদৃঢ় করার জন্য সবাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমাদেরও বিশ্বাস যে আমাদের অবস্থা মানে আমরা খুব তাড়াতাড়ি অন্তত 5-7 বছর পরে আমরা এমন একটা জায়গায় সিরামিক সেক্টরকে নিয়ে যেতে পারবো যে সেই ক্ষেত্রে তখন বাংলাদেশের এক্সপোর্ট পরিমাণ কিন্তু অনেক বৃদ্ধি পাবে বলে আমি মনে করি আর কি। এই মুহূর্তে কি পরিমাণ এক্সপোর্ট হচ্ছে? এই মুহূর্তে আমাদের এক্সপোর্ট অত বলার মতো শোনো, তবে এই মুহূর্তে আমাদের এক্সপোর্ট হলো $50 মিলিয়ন মতো এখন আমাদের এক্সপোর্ট হচ্ছে। আপনাদের তবে টার্গেট রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের টার্গেট তো অবশ্যই আছে। আমাদের টার্গেট যে আগামী 2-3 বছর পরে অন্তত $200 মিলিয়ন আমাদের একটা টার্গেট আছে। তবে এই সেক্টরে কিন্তু আমাদের এমন বিনিয়োগ কিন্তু প্রায় $1 বিলিয়ন আমাদের বিনিয়োগ। তবে একটা আশার কথাটা বিষয়টা হলো যে এই সেক্টরে যারা কাজ করে, বিশেষ করে আমাদের ফিমেল ওয়ার্কার্স, এখানে কিন্তু গার্মেন্টসের মতো সিরামিক ফ্যাক্টরে কিন্তু ফিমেল ওয়ার্কার্সরা এখানে কিন্তু মানে নাম্বার অফ ফিমেল ওয়ার্কার্স তাদেরকে কিন্তু আমরা কাজে লাগাইতে পারতেছি। আচ্ছা, শায়েস্তা খান তসলিম, মানে কারখানাগুলোতে ফিমেল ওয়ার্কারদের সংখ্যা কেমন, মানে রেশিও কেমন? আমাদের আপনি এখানে এখন আসলে 50-50 বলা যায়। আচ্ছা, নারী পুরুষ 50-50, মানে টেবিল ওয়্যারের ক্ষেত্রে বেশ কিছু হেভি ওয়ার্ক আছে, ধরেন যেখানে মেয়েরা পারে না, বাট ডেকোরেশন, প্যাকেজিং, কোয়ালিটি কন্ট্রোল এখানে মেয়েরা কাজ করে। সো সেই ক্ষেত্রে টেবিল ওয়্যারে দেখা যায় যে 50-50 থাকে। বাট বাইরের দেখা যায় যে মেয়েরাই বেশি কাজ করে সিরামিক। দেশের বাইরে ফ্যাক্টরিগুলোতে দেখা যায় যে ওরাই মেয়ে বেশি কাজ করে। এখানে আমাদের এখানে একটা যেটা বড় সমস্যা আছে সেটা হচ্ছে যে সিরামিক এমন একটা জিনিস যেটাকে আপনাকে একটু ট্রেনিং না নিয়ে আসলে হবে না। মানে আমরা সবসময় বলি যে আমরা যাদের কাছ থেকে শিখে এসেছি তারাও বলে, যেমন জিনিসটা কাঁচা থাকে, তো ধরেন কাঁচা মাটির একটা জিনিসে আপনি একটা হ্যান্ডেল লাগাচ্ছেন, এখন এটা আপনি ইনিশিয়ালি বুঝতেই পারবেন না যে ও কি বিহেভ করবে যতক্ষণ পর্যন্ত না এরকম ভাবে পুড়ে চলে আসতেছে, মানে লাস্ট ফায়ারিং করার আগে। তো দেখা যায় যে যদি আপনার স্কিল ট্রেনার না হয়, মানে ওয়ার্কার যদি স্কিল না হয়, দেখা গেল যে ও 100 কাপ বানাইছে, তার মধ্যে দেখা গেল যে আপনার হয়তো আপনি 40টা পেলেন, 60টা আপনি পেলেন না, বিকজ হি ডিডন্ট নো যে কতটুকু প্রেশার দিতে হবে। এখন এই ট্রেনিং এর কোনো ব্যবস্থা নেই আমাদের দেশে। একটা সিরামিক ইনস্টিটিউট আছে অনেকদিন আগে, এবং ইন্টারেস্টিং হচ্ছে যে এই সিরামিক ইনস্টিটিউট হচ্ছিল পাকিস্তানের সময়, যখন আপনার বাংলাদেশে মাত্র 2টা সিরামিক ইন্ডাস্ট্রি ছিল, একটা ছিল তাজমা আর একটা ছিল আপনার পিপলস সিরামিক। এখন এই ইনস্টিটিউট বা ধরেন প্রাইভেট সেক্টরে এদেরকে ট্রেনিং করার জন্য কোনো অর্গানাইজেশনকে আগায় আসতে হবে যে হ্যাঁ, আমি এই সেক্টরে আমাদের দেশে এখন এতগুলো ইন্ডাস্ট্রি আছে, এত টাকা আমরা এক্সপোর্ট করতেছি। আমাদের পলিটেকনিক গুলোতে কি মানে সিরামিকের উপরে, মানে সিরামিকটা শিখাতে হলে পারে হাতে কলমে শিখাতে হবে। মানে এইখানেই হলো গার্মেন্টস এর সাথে পার্টনারশিপ। এই ক্ষেত্রে আমি আপনার একটু বলতে পারি। আপনারা জানেন যে আমাদের হলো কানাডিয়ান অর্থায়নে আইএলও বাংলাদেশে প্রায় আমাদের 1400 আমাদের বিভিন্ন সিরামিক ফ্যাক্টরি থেকে আমাদের টেকনিশিয়ানদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি। এই জন্য দেখা হচ্ছে বাংলাদেশে যে পরিমাণ হলে এখন আমাদের সিরামিক ইন্ডাস্ট্রি আসতেছে, বিদেশ থেকে যদি আমরা তাদেরকে যদি টেকনিশিয়ান যদি আমরা আনি, তো দেখা গেছে আমাদের $1,000 আমার বিদেশের টেকনিশিয়ানদের আমার দিতে হয়। কাজে এখানে আইএলও কিন্তু এই কাজটা আমাদের করে দিচ্ছে, অর্থায়ন করতেছে কিন্তু আমাদের কানাডিয়ান অর্থায়নে কিন্তু কাজটা হচ্ছে আর কি। তো এটা কিন্তু একটা আমাদের একটু ভেরি গুড, আমরা একটা সাপোর্ট দেওয়া যাচ্ছে, এবং প্রতিটা ফ্যাক্টরি থেকে আমরা 50 জন 60 জন করে লোককে কিন্তু আমরা ট্রেনিং দিচ্ছি। টোটাল কতজন বললেন? 1400। হ্যাঁ, 1400 লোককে এখন কিন্তু আমরা অলরেডি ট্রেনিং। কতদিনের ট্রেনিং এটা হলো 6 মাস। আচ্ছা, বিভিন্ন ফ্যাক্টরি থেকে এনে 4 দিন 5 দিন তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি। তো সত্যি কথা বলতে কি আসলে এই সেক্টরকে ডেভেলপ করতে যেমন ইনস্টিটিউটের কথা বললো, গ্লাস এন্ড সিরামিক আমাদের কিন্তু একটা আছে এখানে তেজগাঁওতে আছে। তো এখানেও আমি মনে করি আমাদের একটু জোর দেওয়া উচিত। আর আমাদের দেশের যারা বিশেষ করে যারা হলো মানে যারা শিক্ষার্থীরা আছে, তারা হলো কি দেখা যায় যে বাস বিচার না করে তারা দেখা যায় মানে হলো শুধু সহজ যেখানে পায় ওখানে শুধু ভর্তি হয়ে যায়। একটু চিন্তা ভাবনা করে যদি আমাদের দেশের ছেলেমেয়েরা তারা যদি সেক্টরকে যদি নির্ধারণ করে যদি তারা যদি করে পড়াশোনা করে, যেমন সিরামিক সেক্টরে আমি কথা বলি, দেখা গেছে বিভিন্ন ইন্টারমিডিয়েট পাশ করে ছেলেমেয়েরাও সিরামিকের ট্রেনিং নিয়ে একটা কোম্পানির সিইও পর্যন্ত কিন্তু এখন হয়ে যাচ্ছে, এবং হিউজ পরিমাণ তাদের কিন্তু বেতন। আমরা চিন্তা করতে পারি তাদের বেতন 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত তাদের বেতন কিন্তু হয়ে যাচ্ছে। কাজে এখানে কিন্তু অনেক মানে পটেনশিয়ালিটি কিন্তু এখানে আছে। কাজে এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ সরকারকে আমি বলবো যে আমাদের এই ট্রেনিংয়ের ব্যাপারে
এখানে যদি একটু জোর দেওয়া হয় তাহলে হবে কি আমাদের এই সেক্টরটা কিন্তু বাইরে থেকে আমাদের যে মানে যারা হলো এক্সপার্ট হিসেবে যারা আছে তাদেরকে তখন আর আনতে হবে না। এখানেও কিন্তু আমার বিপুল পরিমাণে এখানে কিন্তু ফরেন কারেন্সি কিন্তু আমাদের কিন্তু সেভ হবে। জি, ধন্যবাদ আপনাকে। শায়েস্তা খান তসলিম, যদি এই মুহূর্তে কেউ সিরামিকে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে পরামর্শ কি হবে, মানে মার্কেট বিবেচনায় কোনটির বেশি চাহিদা, মানে টেবিলওয়্যার নাকি স্যানিটারি নাকি যদি টাইলস? মানে আমি যদি বলে করে কেউ যদি মনে করে যে না, আমি এক্সপোর্ট করে ব্র্যান্ডের সাথে কাজ করতে, তাহলে টেবিলওয়্যার এখনো মানে অনেক এর মধ্যে অনেক মার্কেট বিবেচনায় লাভজনক সেটি। লাভজনক আছে এখনো। আর টাইলস উনি যেটা বললেন যে আমাদের দেশে এখনো টাইলসের যা ডিমান্ড আছে, ধরেন কোয়ালিটি টাইলস বা ধরেন একটু ডিফারেন্ট লুকের টাইলস, আমরা দেখা যায় যে যে সমস্ত টাইলসগুলো আমরা এখন ইউজ করতেছি এর চেয়ে আরও অনেক ধরনের টাইলস করা যায়, যেটা ধরেন ইন্টেরিয়ারের একটা মানে লুক চেঞ্জ করে দেয়। সো এখানে একটা ছোট্ট একটা জিনিস আমার যেটা বলার আছে সেটা হচ্ছে যে ডিজাইন ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এই সেক্টরটাও আমাদের দেশে কিন্তু এখনো উইক। যে একটা ডিজাইন ডেভেলপ করবো, আমি একটা ডিজাইনার তৈরি করব, আপনি যদি খুব ঠান্ডা মাথায় দেখেন ডিজাইনার কই দেশে, যে হ্যাঁ একজন আপনি গার্মেন্টসের কথাও যদি বলেন, আমাদের সিরামিকের কথা বলেন, ফার্নিচারের কথা বলেন, ডিজাইনার কোথায়? এটা একটা মানে খুব বড় জিনিস আমার যে কোয়ালিটি ডিজাইনার প্রয়োজন আমাদের। আমি একটা ডিজাইন তৈরি করেছি, সেই আমরা তো মানে পূর্বের অনুকরণেই সম্ভবত বেশি কাজগুলো করে যা দিচ্ছে কাস্টমাররা আমরা করে যাচ্ছি। ক্রিয়েটিভ একটা কিছু করা, যে আমি নিয়ে যাচ্ছি কাস্টমারের কাছে, যে আমি নিয়ে এসেছি, সেই জায়গাটিও সেই জায়গাটায় হচ্ছে না যে তা না, হচ্ছে, বাট সেটাকে আরো একটু মানে ডেভেলপ করা উচিত, কারণ পণ্যের মানে বৈচিত্র্য আনতে হবে, বৈচিত্র্য আনতে হবে, কনজিউমারকে করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ শায়েস্তা খান তসলিম, অসংখ্য ধন্যবাদ সিরাজুল ইসলাম মোল্লা এমপি, আপনাকেও তালিখাতা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের ইসলামী ব্যাংক নিবেদিত আজকের তালিখাতায়। এরপর দেখবেন দুপুর 2টার ডিবিসি সংবাদ। সঙ্গে থাকুন 24 ঘন্টা।